আসসালামু আলাইকুম। আমি সুলতানা, স্বাগতম জানাচ্ছি সুলতানা স্ট্রিট ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে। আজকের ভিডিওটি আমি স্টার্ট করেছি দুপুর 12টার দিক থেকে। রান্নাটা বসিয়ে দিচ্ছি, তখন থেকে আপনাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি। কাটাকাটি কমপ্লিট করে, ধোয়া মোছা সব কমপ্লিট করে তারপর রান্নাটা এখন বসাচ্ছি। এখানে চিংড়ি মাছ দিয়ে আমার বাগানের ডাঁটা শাক রান্না করব। তো ডাঁটা শাকও কুটে বেছে ধুয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে সেটাও কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে এখন একটু ভেজে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তেল না উপরে ওঠা পর্যন্ত মশলাটা কষাতে থাকবো। আমার হাজব্যান্ডের বাড়ি থেকে ভাগিনা এসেছে, তার বোনের ছেলে। তো আসছে, কিছুদিন থাকবে। আসছে যে কয়েকদিন হচ্ছে, তো আগের রান্নাবান্নাগুলো শেয়ার করিনি। ওই যে সবেদা, তারপর আনাজি কলা, গুড় নিয়ে আসলো, সেদিনের পর থেকে আর কোনো ভিডিও শেয়ার করলাম না। তো আজকে ভাবলাম ভিডিওটা শেয়ার করি। তো এরই মধ্যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, যে দেখছেন তেল উপরে উঠে এসেছে। এখন কেটে রাখা, ধুয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাও কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিব। কথায় আছে, যত কষানো ততই মজা, যত কষা তত মজা। তো অনেক পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর আলুটা কষিয়ে এখন একটু পানি দিয়ে দিয়েছি। আর এই ডাঁটা শাকটা এত মজা হয়েছিল সেদিন, কি বলবো, মাংস এত ভালো লাগে নাই। ফাইজার বাবা বলল যে আজকে ডাঁটা শাকটা খুবই মজা হয়েছে। তো এখন ধুয়ে রাখা ডাঁটা শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। মজে আসলে তারপর নেড়ে চেড়ে দিব। তো ডাঁটা শাকটা বসিয়ে রেখে এদিকে আমি মাছ বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে। মাছগুলো তো সেদিন কেটে কুটে রেখেছিলাম, কিন্তু এই যে ঘষে ঘষে উপরের কালো, যে শিং মাছের কালো আবরণটা, তো আমি এভাবে ঘষে তুলে ফেলি। তো সেটা ঘষে রাখিনি সেদিন। এতগুলো মাছ কেটে কুটে তাড়াতাড়ি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর ঘষাঘষি করার মতো এনার্জি ছিল না। তো আজকে রান্না করার সময় যে কয়টা বের করেছি সেগুলো ঘষে নিচ্ছি। এদিকে আমার শাকটা মজে একেবারে পানি টেনে গেছে, আর যেটুকু পানি শাক থেকে বের হয়েছিল তাতে আমার শাকটা কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি কেটে রাখা পাকা টমেটো দিয়ে দিচ্ছি, আর কয়েকটা কাঁচামরিচ চেরা দিয়ে পানি দিয়ে দিব, কারণ টমেটোগুলো এমনিতেই পাকা, আর কষাতে হবে না। আর কাঁচামরিচটার একটু ঝাল আর ফ্লেভারটা বের হবে, তাই সাথে সাথেই পানিটা দিয়ে দিচ্ছি। আর 2-3টা বলক আসলেই শাকটা আমার রান্না করা কমপ্লিট হয়ে যাবে, টমেটোগুলো মজে যাবে। শাক সবজি যেটা যে কালার সেটা সে কালার না থাকলে আমার ভালোই লাগে না, মনে হয় যেন তরকারিটা স্বাদই হয়নি কেমন। এই যে সবুজ কালারের শাক, যদি সবুজই না থাকে তাহলে দেখতে আমার কাছে ভালো লাগে না। তো মাশাআল্লাহ আমার শাকটার কালার একেবারে সবুজ ছিল। তো শাকটা ঢাকনা দিয়ে রেখে এদিকে মাছটা কেটে নিয়েছি। আগেই লবণ দিয়ে ঘষে নিয়েছিলাম, এখন আবার লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে কচলে কচলে ধুয়ে নিয়েছি। আসলে মাছ যত ভালোভাবে ধোয়া যায় ততই পরিষ্কার হয়, আর আষ্টে গন্ধটা চলে যায়।
আর মাছ যত ধুবেন ততই পানি বের হবে, ময়লা পানি। অনেকবার ধোয়ার পর এই পর্যায়ে এই কালার এসেছে। মাছটা একেবারে সাদা করে ফেলেছি লবণ দিয়ে ধুতে ধুতে। এদিকে মাছটা বসিয়ে দিচ্ছি আমি, পেঁয়াজ, রসুন, তারপর টমেটো এগুলো একটু ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে পরিমাণ মতো মশলা গুঁড়ো দিয়ে দিব। টমেটোটা আগেই দিলাম যাতে গলে একেবারে মিশে যায় পেঁয়াজের সাথে। তো এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তেল একেবারে উপরে না ওঠা পর্যন্ত মশলাটা কষাতে থাকবো। তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে, একেবারে তেল উপরে উঠে এসেছে। এখন ধুয়ে রাখা শিং মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আসলে শিং মাছটা রান্না করার সময় আমার বুকের ভিতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে যায়। নিজের অতীতের কথা মনে পড়ে। আসলে এরকম অতীত সবার জীবনেই থাকে, কেউটা আসলে কম আর কেউটা বেশি, এই আর কি। তো সুখ দুঃখ নিয়ে আসলে জীবন, সংসার, মানুষের জীবনে সুখ দুঃখ মিলিয়েই সব কিছু মানুষের জীবনে। তো যখন আমার বেবি হয়েছিল, আমার ফাইজা হয়েছিল, তখন এমন একটা সময় পার করেছি, এমন একটা পরিস্থিতি যে 1 পোয়া আধা কেজি শিং মাছ কেনার মতো সামর্থ্য ছিল না। আজ থেকে 8-9 বছর আগে। তখন আমার ভাইরাও ছোট, পড়াশোনা করে। আর আমার বাবার একার ইনকাম, সংসার চালাতেই হিমশিম। তার মধ্যে মেয়ের ওই অবস্থায় যে ভালো মন্দ খাওয়াবে সেরকম সামর্থ্য হয়ে ওঠেনি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এখন আমি আল্লাহর কাছে এটার শুক্রিয়া আদায় করতে পারবো না যে এতটুকু খাচ্ছি, যেভাবে চলছি, যা খাচ্ছি, যেভাবে চলছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো খাচ্ছি, ভালো চলছি এবং আমাদের খাবার থেকে এক্সট্রা 2-1 মানুষকে খাওয়াতে পারছি। আর খাওয়ানোটা এখন কোনো ব্যাপার না। এটা আগে তো নিজেই মাসে 2-1 বার ভালো মন্দ খেতে হিমশিম খাওয়া লাগতো। আর অনেক ভেবে চিন্তে আসলে ভালো মন্দ খেতে হতো, অনেক ভেবে চিনতে। কিন্তু এখন আর সেই পরিস্থিতি, সেই সময় নেই। আলহামদুলিল্লাহ, আসলে সবার জীবনে খারাপ মন্দ মিলিয়েই, সবার জীবনে সুখ দুঃখ মিলিয়ে। তো আজকে মনের দুঃখে আসলে ভুলেই ফেললাম কথাগুলো। আর আমি মনে করি যে দুঃখ, কষ্ট, অভাব, অনটন এইসব পরিস্থিতি পার না করলে আমরা ভালো মন্দের বিচার করতে পারি না। আর খারাপ পরিস্থিতি পার না করলে ভালো পরিস্থিতির মর্মই বুঝি না। আগে এমন পরিস্থিতি ছিল, নিজেই খেতে পারতাম না, যে আলহামদুলিল্লাহ এখন অন্যদেরকেও খাওয়াতে পারছি, এটাই ভেবে অনেক ভালো লাগে। আর আসলে বিয়ের 2-3 বছর অনেক সুখে শান্তিতেই ছিলাম, অনেক ভালোই ছিলাম। আরাম আয়েশে সব কিছুর শৌখিনতা বলেন, মানে সব কিছুর দিক থেকেই ভালো ছিলাম, শখ আহ্লাদ সব কিছুই। জীবনে 2-3 বছর অনেক সুখে শান্তিতেই কাটে। কিন্তু যখন আমার মেয়েটা কনসিভ করি, ফাইজার জন্ম হয়, তার 2-3 বছর অনেক দুঃখে কষ্টে কাটিয়েছি। ফাইজার বাবার চাকরি ছিল না। হঠাৎ করেই ফাইজার বাবা যে কোম্পানিতে চাকরি করতেন, সিএনএফ বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে অনেক দুঃখে কষ্টে 2-3 বছর পার করেছিলাম। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, ভালো খাচ্ছি, সব মিলিয়ে অনেক ভালো আলহামদুলিল্লাহ। তো যখন দুঃখে কষ্টে পার করেছিলাম তখন আমার কিছু আত্মীয় স্বজন আমার খোঁজও নেয়নি। কিন্তু এখন দেখছে ভালো আছি, ভালো খাচ্ছি, ভালোভাবে চলছি, এখন ওদের সহ্য হচ্ছে না।
চলে আসছে আমার সংসারে নাক গলাতে, তো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছেও বলছি আর তাদের উদ্দেশ্যেও বলছি, আসুক, যে আসার আসবে, সমস্যা নেই। আমি তাদেরকে ওয়েলকাম জানাবো হাসি মুখে। তাদের জন্য আমার দরজা সবসময় খোলা, আর আমি যতটুকু সামর্থ্য ততটুকু তাদেরকে করার চেষ্টা করব, খাওয়ানোর চেষ্টা করব, আপ্যায়ন করার চেষ্টা করব। তবে তারা যেন আমার সংসারে কোনোভাবে কোনো রকম নাক না গলায়, সেটাই আমার আল্লাহর কাছে চাওয়া। কাউকে খাওয়ালে, সেটা যেই হোক, আত্মীয় স্বজন কিংবা গরিব দুঃখী, খাওয়ালে কখনোই কমে না, বরঞ্চ আরও বরকত বেড়ে যায়। আল্লাহ রুজি রোজগারে বরকত বাড়িয়ে দেন। তো আলহামদুলিল্লাহ, এর মধ্যে কথা বলতে বলতে যে কাঁচকলা সিদ্ধ করেছিলাম, সেটার ভর্তাও বানিয়ে নিয়েছি, শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে। আর এদিকে ইসরাত লাল মুরগি রান্না করেছে, আর এই যে সালাদ করেছে বিটরুট দিয়ে। তো ইসরাত করেছে মাংস রান্না, আমি করেছি কলা ভর্তা আর শিং মাছ, আর যে আমার বাগানের ডাঁটা শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। তো গোসল টোসল সেরে, নামাজ কালাম সেরে ভর্তাটা করেছি, তারপর অফ ক্যামেরায় এখন আমরা খাবারটা খেয়ে নিয়েছি। আবার ভিডিওটা স্টার্ট করেছি বিকেলবেলা আসরের নামাজের পর। একটু চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। এখন চিতই পিঠা বানিয়ে নিচ্ছি। সন্ধেবেলা এটাই নাস্তা করবে, চিতই পিঠা দিয়ে খেজুরের গুড়। ফাইজার বাবার আজকে শিফটিং ডিউটি, আজকে সে বি শিফটে গিয়েছে, সন্ধেবেলা সে থাকবে না, কিন্তু আমি, আমার মেয়ে আর ভাগিনা নাস্তা করে নিব। আর বাকি যে পিঠাগুলো থাকবে সেগুলো রস দিয়ে ভিজিয়ে রাখবো, রস আর দুধ দিয়ে, খেজুরের রস আর দুধ দিয়ে ভিজিয়ে রাখবো। সেটা সকালে ঠান্ডা ঠান্ডা আমরা নাস্তা করব সেটা দিয়ে, চিতই পিঠা রসে ভিজানো। আর এখন শুকনো চিতই পিঠা গুড় দিয়ে সবাই খেয়ে নিব সন্ধেবেলা। আর মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি, এদিকে আমি কাজটা করছি। তারপর মাগরিবের পরে আবার মানিক এসেছিল, তো অফ ক্যামেরায় মানিককেও নাস্তা, মানিকের এক ফ্রেন্ড এসেছিল, মানে ফাইজার চাচু, তো তাদেরকেও নাস্তা দিয়েছিলাম। তাদের জন্য নুডলস করেছিলাম, যেহেতু পিঠাটা তো রসে ভিজিয়েই ফেলেছি আর সেটা ভিজতে সময় লাগবে, সেটা আর দিতে পারলাম না, সেটা তো আমরা পরের দিন সকালে খাবো। তো তাদের জন্য নুডলস করে তাদেরকে, মানিককে আর মানিকের এক ফ্রেন্ড, তাদেরকে নুডলস করে দিয়েছিলাম আর চা বিস্কিট খেয়ে আমরা আবার বিল্ডিংয়ের নিচের ঘরে গিয়েছিলাম। নিচে যে নতুন প্রতিবেশী এসেছে, কয়েকদিন আগে ভিডিওতে শেয়ার করেছি, নাস্তা দিচ্ছিলাম। তো সেই প্রতিবেশী আবার মানিকের কলিগ, তো তার বাসায় গিয়েছিলাম, তার বাসায় মানিকের সাথেই। তো সেখানেও নাস্তা দিয়েছিল। তো আজকে শুধু নাস্তা আর নাস্তা। মানিকের সাথে মানিকের এক ফ্রেন্ড এসেছিল বাসা দেখতে, তো তার জন্য চাবি নিয়ে নিচে গেলাম নিচের ঘরগুলো দেখানোর জন্য। উপরে তো খালি নেই, তো নিচে দেখিয়েছিলাম, নিচে দুটো রুম খালি আছে। তো দেখিয়েই জায়েদ ভাইয়ের রুমে ঢুকলাম, তো ভাবি নাস্তা দিল মানিককে আর আমাকে। নাস্তা খেতে খেতে ভিডিওটা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।